রুমে এসে ভাবনায় পড়ে গেলাম। কাল থেকে আর নিজুমকে পড়াতে যাব না। বাসায় থেকে কি করব? বাসায় শুয়ে বসে থাকতে তো আর ভালো লাগে না। তবে অন্য দিক থেকে ভালো হয়েছে, এই অসুস্থ অবস্থায় আম্মুকে কিছুটা সময় দেওয়া যাবে। আর কিছু না ভেবে ঘুমাতে চলে গেলাম। ভূমিকম্প হওয়ার কারণে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম। কিছুক্ষণ স্থির হয়ে চারপাশে তাকালাম। না, ভূমিকম্পের কোনো আলামত পেলাম না। সঙ্গে সঙ্গে আবার শুরু হয়েছে। না, চারপাশে হচ্ছে না, ভূমিকম্প হচ্ছে আমার বিছানার পাশে। রাতে ফোনটা ভাইব্রেশনে করে ঘুমিয়েছিলাম রাতে ফোনটা ভাইব্রেশন করে ঘুমিয়েছিলাম তাই চিল্লাতে না পেরে রাগে ভূমিকম্প শুরু করে দিয়েছে। আহ, সকাল সকাল ঘুমটা কোন শালায় ভাঙছে দেখি। মোবাইল হাতে নিয়ে দেখি এ তো কোনো শালা না, শালে টুকু। আমার ছাত্রী নিজুম দিয়েছে। কল রিসিভ না করে মোবাইলটা বন্ধ করে রাখলাম। রিসিভ করলেই ফাজলামো শুরু করে দিবে। ওকে তো আমি আর পড়াতে যাচ্ছি না। অন্যদিকে নিঝুম যা ভাবতেছে। কি ব্যাপার, স্যারকে এতগুলো কল দিলাম কিন্তু স্যার কল রিসিভ না করে মোবাইল বন্ধ করে দিল কেন? নিঝুম বারবার কল দিয়ে যাচ্ছে আরিয়ানের মোবাইলে, আর প্রত্যেকবারই মোবাইল বন্ধ বলতেছে। কি ব্যাপার নিঝুম, এত ছটপট করছিস কেন? মনে হচ্ছে খুব টেনশনে আছিস। আর বলো না আপু, স্যার আজকে পড়াতে আসে নাই। ফোন দিচ্ছি কিন্তু মোবাইল বন্ধ বলছে। তো কি হয়েছে? মনে হয় কোনো সমস্যা হয়েছে, তাই আজকে পড়াতে আসে নাই। প্রথমে কয়েকবার কল দেওয়ার কল ঢুকেছে, তখন তো কল রিসিভ করে বলতে পারতো সমস্যা হয়েছে, কিন্তু এখন মোবাইল বন্ধ বলছে। কান্না করছিস কেন নিঝুম? আমাকে একটা কথা বলতো, তুই কি তোর স্যারকে ভালোবাসিস? কি হলো বল, তোর স্যারকে তুই ভালোবাসিস? হুম। কবে থেকে? প্রথম যেদিন আমাকে পড়াতে আসে সেদিন থেকে। তুই কি তোর ভালোবাসার কথা জানিয়েছিস তোর স্যারকে? হুম, কিন্তু রাজি হয়নি, না করে দিয়েছে। কেন? আমরা বড়লোক আর ওরা মধ্যবিত্ত গরিব, তাই না করে দিয়েছে। হুম, এটা অবশ্য ঠিক। প্লিজ আপু, এনে দে না ওনাকে। ওনাকে দেখতে না পেলে আমি মারা যাব। অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এটা তুই কি বলছিস নিঝুম? এটা হয় না। তুই কোথায় আর তোর স্যার কোথায়? এই সম্পর্ক কেউ মেনে নিবে না। আর তুই এখন ছোট, আবেগের বশবর্তী হয়ে এগুলো বলছিস। এগুলো না ভেবে মন দিয়ে পড়ালেখা কর, ওর চেয়ে অনেক ভালো কাউকে পাবি। তুমি বুঝতেছো না কেন আপু? স্যারকে আমি একদিন না দেখলে মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। কি হয়েছে রে মিম? নিঝুম আজ হঠাৎ কান্না করছে কেন এত সকালবেলা? তোমার মেয়ে নাকি তার স্যারকে ভালোবাসে। আজকে ওর স্যার পড়াতে আসে নাই, আর স্যারের মোবাইল বন্ধ, তাই কান্না জুড়ে দিয়েছি। কি বলছিস তুই এগুলো? নিঝুম তার স্যারকে ভালোবাসে মানে? নিঝুম পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে আন্টি এবং মিমের কথা শুনছে। এটা কখনোই সম্ভব নয়। ওই ছেলের কি আছে, কি দেখে ওই ছেলের প্রেমে পড়েছ? তোর বাবার কিসের অভাব? আর তুই কি দেখে ওর মতো একজন গরিব ছেলেকে ভালোবেসেছিস? এগুলো বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা কর, না হলে এসব কথা তোর বাবাকে বলে দিব। না, আমি স্যারকে ভালোবাসি, আর আমি স্যারকে চাই চাই চাই। আমি কি একে এই শিক্ষা দিয়েছি? আমাদের মান সম্মান বলতে কিছুই নেই, তুই কি সব ধুলোয় মিশিয়ে দিবি? মা, তুমি আমাকে মারতে পারলে? ঠিক করেছি, তোকে মাথায় তুলে বাদর করে ফেলেছি। তোর বাবা আজকে বাসায় আসুক। সঙ্গে সঙ্গে নিঝুম দৌড়ে তার রুমে চলে যায় এবং ভেতর থেকে দরজা আটকে দিয়ে বিছানায় শুয়ে কান্না করতে থাকে। আম্মু, এটা কি করলা তুমি? ওকে থাপ্পড় মারলে কেন? না মেরে বুঝিয়ে বললেই হতো। ঠিক করেছি, ও একটু বেশি বেড়ে গেছে। দেখো তো ওর রুমের ভিতরে কি করেছে। ঠিক আছে, যাও, আমি দেখছি। অনেকটা সময় পর এই নিঝুম, দরজা খোল। সকাল থেকে কিছু খাস নাই, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি খাবো না। এরকম করে না বোন আমার, খেয়ে নে, আব্বু শুনলে রাগ করবে। আমি খাবো না আপু, তুমি চলে যাও।
মিম অনেকক্ষণ ধরে খাবার নিয়ে ডাকাডাকি করে শেষে বিরক্ত হয়ে চলে যায়। অন্যদিকে নিঝুম বারবার আরিয়ানের মোবাইলে কল দিয়ে যাচ্ছে, প্রত্যেকবারই মোবাইল বন্ধ দেখাচ্ছে। নিঝুম সারাদিন ঘরবন্দি হয়ে আছে, সে সারাদিন ঘর থেকে বাহির হয়নি। নিঝুমের আব্বু বাড়িতে আসার পরে, তুমি এসেছো? দেখো, তোমার মেয়ে সারাদিন ঘরে দরজা বন্ধ করে আছে, কিচ্ছু খাচ্ছে না। কেন, কিছু হয়েছে কি? তোমার মেয়ে তার স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। এটা শোনার পরে তাকে 2টা থাপ্পড় মেরেছি, তাই সে আর রুমের দরজা খুলতেছে না। তুমি ওকে থাপ্পড় মেরেছো কেন? ও এখনো ছোট, ওকে বুঝিয়ে বললেই হতো। ওকে আমি বুঝিয়েছি, কিন্তু ও বুঝতেছে না। আমি আর পারবো না, তুমি বুঝাও তোমার মেয়েকে। ঠিক আছে, আমি দেখছি। নিজুম মা, আম্মা দরজা খুল। কি হয়েছে বল আমাকে। দরজা খুলবো না আমি, আমাকে স্যারকে এনে দাও। স্যার আমার ফোন ধরছে না, ওনার ফোন বন্ধ রাখছে। আগে ওনাকে শাস্তি দেব, তারপর দরজা খুলবো। ঠিক আছে, কিন্তু দরজা খুলতো আগে। সারাদিন নাকি কিছু খাসনি? না খেয়ে থাকলে শরীর খারাপ তো করবে। আমি দরজা খুলবো না, আর কিছু খাবো না। এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে মামুনি। আর যাই হোক, আমার জানা মতে মেয়েরা বাবার কলিজা হয়, যার কারণে হয়তো বাবারা মেয়ের উপর রাগ করতে পারে না। কি হলো, দরজা খোল। চুপচাপ দরজা খোলার নাম নেই। কি হলো মিমের মা, তোমার মেয়ে দরজা খুলছে না? খুলতেছে না? মেয়েকে তো আদর দিয়ে বাদর বানাই ফেলছো। এখন সামলাও, আমাদের মান সম্মান নিয়ে টানাটানি করতেছে। আমি কি করেছি? কি করছো মানে? গরিব ঘরের ছেলের সাথে প্রেম ভালোবাসা করতেছে, এটা তুমি জানো না? ঘরে থেকে কি করো, ঘরের খবর জানো না? এইগুলো কথা বাইরের মানুষ শুনতে পারলে আমাদের আর সম্মান থাকবে না। এবার চলো দুজনেই যাই ডাকতে, যেটাই হোক। কলিজার টুকরা মেয়ে না খেয়ে আছে। ওকে চল। নিঝুম, দরজা খুলো। তোমার বাবা কিন্তু অনেক রাগ করেছে, দরজা না খুলে তোমার স্যারকে জেলে দিবে। তাড়াতাড়ি দরজা খুলো। সাথে সাথে দরজা খুলে গেছে। আর যাই হোক, ভালোবাসার মানুষ জেলে যাবে এটা মেনে নিতে পারবো না, তাই দরজা খুলে দিয়েছে। দরজা খুলেই অবাক হয়ে যায়, কারণ দরজার সামনে ওর মা বাবা দুজনেই দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবো। ঠিক আছে বাবা। ফ্রেশ হয়ে দেখে আঙ্কেল খাবার টেবিলে বসে নিঝুমের জন্য অপেক্ষা করছে, আর আন্টি প্লেটে খাবার তুলে দিচ্ছে। নিজুম মা, এখানে বস। জি বাবা। আচ্ছা, আমি এগুলো কি শুনি, তুমি নাকি তোমার স্যারকে ভালোবাসো? আচ্ছা বলো তো, আমাদের কি কোনো কিছুর অভাব আছে? ওই ছেলের কি আছে যে তুমি ওকে ভালোবাসো? ও তো একটা গরিব ঘরের ছেলে, ওর সাথে তোমার বিয়ে হলে ও কখনো তোমায় সুখ দিতে পারবে না, তোমার চাহিদা পূরণ করতে পারবে না। আমি এসব কিছুই জানি না, আর জানতেও চাই না। আর বিয়ের কথা বলো তো, যদি বিয়ে করি তাহলে আরিয়ান স্যারকেই করব। দেখো তোমার মেয়ে কেমন বেয়াদব হয়ে গেছে। এই দিনটাই দেখার বাকি ছিল, মুখে মুখে তর্ক করতেছে। আরে তুমি চুপ করো, খেতে বসে এত কথা বলো কেন? ওকে আমি পরে বুঝিয়ে বলবো, এখন কোনো কথা নয়। খাবার দাও, মেয়েটা সারাদিন কিচ্ছু খায়নি। বোঝাও তোমার মেয়েকে, যদি না বুঝে তাহলে ওকে বিয়ে দিতে হবে, তখন ওর কোনো কথাই শুনবো না। আর নিঝুম না খেয়ে কিছু একটা ভাবছে। কি ভাবছিস খেতে বসে? মা, আমার খেতে ইচ্ছে করছে না। সারাদিন কিছুই খেলি না, একটু খা না মা, না হলে শরীর খারাপ করবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও জোর করাই কিছুটা খেয়ে আবার রুমে চলে যায় নিঝুম। আবারও ফোন দিতে থাকে আরিয়ানের নাম্বারে, কিন্তু না, এখনও একই কথা বলছি। আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই কথাটা শুনতে শুনতে খুব বিরক্ত হয়ে গেছে নিঝুম। এখন মোবাইলটা ভেঙে ফেলার উপক্রম। তোমার মেয়ে কিন্তু বেশি বেয়াদব হয়ে গেছে, ওকে বোঝাও ভালো করে। পড়াশোনা বাদ দিয়ে কিন্তু বিয়ে দিয়ে দিব আমার বন্ধুর ছেলের সাথে। ছেলে ভালো, সরকারি চাকরি করে। শুধু বিয়ের কথা বললেই হবে? মেয়ে তো এখনো বড় হয়নি, অনেক ছোট আমাদের মেয়ে, তার উপরে আবার মিম আছে।
তোমার মেয়ে বড় না হয়ে প্রেম করে বেড়াতো? ওকে আমি কিছু বুঝি না। কালকে ওকে দেখতে আসবে, মেয়েকে বলে দিও। বিয়ে এখন না হলেও শুধু এঙ্গেজমেন্টটা করে রাখতে চাই। মিমের বিয়ের পর না হয়ে ওর বিয়ে দিব। তুমি একটু বেশিই বুঝো, আমাকে না জানিয়ে এত কিছু করে ফেলেছো। বেশি বুঝাই ভালো। কালকে ওকে দেখতে আসবে, এটাই শেষ কথা। ঠিক আছে, কি করো, শুধু তো তোমার মেয়ে আমার না, তাই তুমি যেটা করবে সেটাই হবে। হুম। আঙ্কেলের কথা শুনে আন্টিও রাগ করে রুমে চলে যায়। আঙ্কেলও খাওয়া শেষ করে তার রুমে ফিরে যায়। কিছুক্ষণ পর আন্টি নিঝুমকে দেখতে তার রুমের দিকে এগিয়ে যান। গিয়ে দেখেন নিঝুম উপর হয়ে বিছানায় মনমরা হয়ে শুয়ে আছে। তোর বাবা কি বললো শুনিস নাই? তোর এই সমস্যার জন্য আমাকে তোর বাবা বকা দিল। আর একটা কথা, কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, তোর বাবার বন্ধুর ছেলে। ছেলে নাকি সরকারি চাকরি করে। যদি কালকে তাদের তোকে পছন্দ হয় তাহলে একেবারে তোকে আংটি পরিয়ে যাবে। আমি বিয়ে করতে পারবো না, তোমরা বুঝতেছো না মা? যদি আমাকে বিয়ে করতেই হয় তাহলে আরিয়ান স্যারকেই করব। এটা বলে কি আর হয় মা? মানুষ যেটা চায় সেটা সবসময় পায় না। মানুষ পরিস্থিতির শিকার হয়ে অনেক সময় অনেক কিছু হারায়। মনকে শক্ত করো, কালকে তোকে দেখতে আসবে। তুমি একটা কথা ভালো করে শোনো, তোমরা যদি আমাকে আর এসব নিয়ে জোর করো তাহলে আমি কিন্তু নিজের ক্ষতি করব। এটা কেমন কথা নিঝুম? আমরা সব সময় তোর ভালোর জন্য করি, তুই এখানে ভালো থাকবি। কালকে তোকে ছেলেপক্ষ দেখতে আসবে, এটাই তোর বাবার শেষ কথা। মা, এখনো তো আপু আছে, আগে আপুকে বিয়ে দাও। তোর বাবা বলেছে তোর এঙ্গেজমেন্ট করে রেখে দিবে। রহিমা বেগমের কথাগুলো শুনে নিঝুম তার রুমে শুয়ে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ে। তো গল্পের নায়িকা ঘুমিয়ে একটু রেস্ট করুক, এবার নায়কের কথা বলি। আম্মুর ডাকে ঘুম ভাঙলো ঠিক 4:30। অনেক দিন পরে আজকে এতক্ষণ ঘুমালাম। বাবা, ঘুম ভাঙলে গোসল করে খেতে আয়। বিছানা ছেড়ে গোসল করতে গেলাম। গোসল করে এসে মা খাবার দাও, খুব খিদে পেয়েছি। তুই বস, আমি খাবার দিচ্ছি। হঠাৎ মা বলে উঠল, বাবা, একটা কথা বলি। মা বলো। আমাদের পাশের বসে রফিক ভাই আছে না? হ্যাঁ, কি হয়েছে মা, কিছু বলেছে কি? বাড়িতে এসেছিল 3টার দিকে, এসে তোর কথা জিজ্ঞেস করছিল, তখন তুই ঘুমাচ্ছিলি। ও, আর কি হয়েছে মা? তোকে ওনার সাথে বিকেলে দেখা করতে বলেছে, কি যেন কাজ আছে। ওকে মা, দেখা করব। খাবার খেয়ে আমি রুমে আসলাম, কিন্তু রফিক আঙ্কেল আমাকে কেন ডেকেছে সেটা ওনার সাথে দেখা করলেই জানতে পারবো। তাই রফিক আঙ্কেলের সাথে দেখা করতে বাসা থেকে বেরিয়ে পড়লাম। আঙ্কেলের বাসার সামনে গিয়ে 2বার কলিং বেল দিতেই দরজা খুলে দিল ওনার ছেলে ইমরান। বয়স প্রায় 10 হবে। ওনার আর একটা মেয়ে আছে, ক্লাস 6-এ পড়ে। আরে আরিয়ান ভাইয়া যে, তুমি তো আর আমাদের বাসায় আসোই না। আরে ভাইয়া, আমি একটু ব্যস্ত আছি তো, তাই আসা হয় না। তো কেমন আছো তুমি? আর তোমার বাবা কি বাসায় আছে? আমি ভালো আছি, আর বাবাও বাসায় আছে। ইমরান, কার সাথে কথা বলছো? কে এসেছে? বাবা, আরিয়ান ভাই এসেছে তোমার সাথে দেখা করতে। ও, তোমার ভাইকে নিয়ে ভেতরে আসো। ভাইয়া আসো ভিতরে। ভিতরে গিয়ে দেখি আঙ্কেল সোফায় বসে চা খাচ্ছে। বসো বাবা এখানে। আঙ্কেলের পাশে সোফায় বসলাম। আঙ্কেল, আপনি নাকি আমাকে ডেকেছেন? তোমার সাথে একটা জরুরি কথা আছে। তার আগে বসো, চা খাও তুমি। হ্যাঁ, মাঝে মাঝে। ঠিক আছে, ইমরানের মা, আরিয়ানকে চা দাও তো। ঠিক আছে, দিচ্ছি। রান্নাঘর থেকে আন্টি বলল। আন্টি আমাকে 1 কাপ চা দিলেন। চা খেতে খেতে, তো আঙ্কেল আমাকে কি জন্য ডেকেছেন? শোনো তাহলে। আমি তো আঙ্কেলের কথা শুনে অবাক, কারণ শোনো, শুনেছি তুমি টিউশনি করো। কিন্তু কেন আঙ্কেল? আবার কোন ঝামেলায় ফেলে আল্লাহ জানে। তোমাকে আমার ছেলে মেয়ে দুইটাকে একটু পড়াতে হবে বাবা। যেই সমস্যার আভাস পাচ্ছিলাম সেটাই হলো। একটা থেকে মুক্ত হতে হতেই আরেকটা প্যারা। কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু না বাবা,
তোমাকে পড়াতেই হবে। ভালো কোনো টিচার পাওয়া যাচ্ছে না। আমি শুনেছি তুমি ভালো ছাত্র এবং পড়াশোনার পাশাপাশি টিউশনি করো, আর একই এলাকায় থাকি, তাই বলছি যদি তুমি পড়াতে। ঠিক আছে আঙ্কেল। আঙ্কেলের অনুরোধ উপেক্ষা করতে পারিনি। যদিও আমি আর টিউশনি করতে চাইছিলাম না, অন্য দিক থেকে সুবিধা হলো, সময় কাটবে, পাশাপাশি কিছু হাত খরচের টাকা হবে। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের অনেক কিছুই হিসেব করে চলতে হয়। আশা করি তোমার কোনো সমস্যা হবে না, আর টাকার চিন্তা করিও না। না আঙ্কেল, সমস্যা নেই, পড়াতে পারবো। তাহলে কাল থেকে তুমি পড়াতে এসো। আর কখন পড়াতে আসবে তুমি? সকাল 8টা থেকে আসবো। তাহলে আজ আসি আঙ্কেল। সন্ধ্যা তো হয়ে গেছে, রাতের খাবারটা এখানে খেয়ে যাও বাবা। আন্টি, আজ না, অন্য একদিন। তাহলে আজ আসি। ওকে, যাও তাহলে। রফিক আঙ্কেলের বাসা থেকে বের হয়ে বাড়ির পথে হাঁটা দিলাম। রফিক ভাই কি বললো বাবা? আঙ্কেল, ওনার ছেলে মেয়েকে পড়াতে বলছেন। তোর কোনো সমস্যা না হলে পড়া, এতে তোর সময়টাও ভালো কাটবে। ওইদিকে আবার নিঝুমকে পড়াবি, তোর নিজেরও পড়ালেখা, সব কিছু একসাথে সামলাতে পারবি তো? এই রে, সেরেছে। মা তো আর জানে না আমি নিজুমকে পড়ানো ছেড়ে দিয়েছি। এখন মাকে জানানো যাবে না। যদি জানাই তাহলে কেন ছেড়েছি, কি জন্য ছেড়েছি, এসব বলে কান জ্বালাবালা করে দেবে। কোনো মতেই মাকে জানানো যাবে না। ও তুমি চিন্তা করো না মা, আমি সব সামলে নেব। দেখিস আবার অন্যদের পড়াতে গিয়ে আমার নিজের পড়ার 12টা বাজিয়ে দিস না। ওকে মা। যাতে আর কোনো প্রশ্ন না করে তার জন্য ওষুধ হিসেবে একটা জাদুর চাপ্পি দিয়ে দিলাম। পাগল ছেলে আমার। কোনো কাজ নেই, রুমে এসে শুয়ে পড়লাম। খালি শোয়া আর ঘুম। তারপর রুমে এসে শুয়ে পড়লাম। এখন শুয়ে থাকা ছাড়া কি করব, কোনো কাজ নেই। আর আশেপাশে মোবাইল দেখতে পেলাম। সেই যে বন্ধ করেছি এখনও খুলিনি। পাখিটার একটু খোঁজ নিয়ে দেখি। যেই বাবা সেই কাজ। মোবাইল ওপেন করতেই মেসেজ আসতে শুরু করলো। একটা মিস কল অ্যালার্টের আর অনেকগুলো টেক্সট। আর সবগুলো এসেছে নিজুমের নাম্বার থেকে। মেসেজগুলো ঠিক এমন ছিল। কেমন আছেন স্যার? আমার ফোন ধরছেন না কেন? আজ পড়াতে আসেন নাই কেন? আপনার ফোন বন্ধ কেন? আপনার কোনো সমস্যা হচ্ছে? ইত্যাদি ইত্যাদি। মেসেজ দেখে মনে হচ্ছে পাগলিটা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এই ভালোবাসা সমাজ মেনে নিবে না। শিক্ষকতা একটা সম্মানের পেশা, আর আন্টি আঙ্কেল আমাকে বিশ্বাস করেই ওনাদের মেয়েকে পড়াতে দিয়েছিলেন। আমি তাদের সেই বিশ্বাস ভেঙে আমানতের খেয়ামত করতে পারবো না। তাই আমি নিজে থেকে দূরে চলে এলাম। আমাদের নায়কের সম্পর্কে তো অনেক কিছুই দেখলেন এবং জানলেন। এবার চলুন নায়িকার বাড়িতে কি হচ্ছে তা দেখে আসি। এদিকে নিঝুমকে ছেলেপক্ষ দেখতে এসেছে। আজকে নিঝুম আরও বেশি পাগলামি শুরু করে দিয়েছে। আমি এই বিয়ে করব না বলে চিৎকার করছে, কিন্তু কে শুনে কার কথা, সেদিকে কারো ভ্রুক্ষেপ নেই। আপনারা হয়তো ভাবছেন যেখানে ছেলেপক্ষ দেখতে আসছে সেখানে বিয়ের কথা আসছে কোথা থেকে। আপনারা ঠিকই ধরেছেন, আর ছেলেপক্ষ দেখতে আসছে না, আসছে বিয়ে করতে। মেয়ে কোনো কাণ্ড করে মান সম্মানে আঘাত আনার আগেই তিনি বড় মেয়ের আগে ছোট মেয়ের বিয়ে দিতে চাচ্ছেন। মমিন চৌধুরী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। শেষ বয়সে এসে মেয়ের জন্য নিজের সম্মানটুকু হারাতে চান না। তাই তো হুটহাট করে এমন সিদ্ধান্ত। আর ছেলেও নিজের বন্ধুর ছেলে, তাই দেখাশোনা, আংটি পরানো এসব ফর্মালিটি করেনি। আর নিজম কিছুক্ষণ আগে জানতে পেরেছে আজ তার এঙ্গেজমেন্ট, এর বদলে বিয়ে। তাই তো এমন পাগলামো শুরু করে দিয়েছে। পার্লার থেকে লোক এসে নিঝুমকে সাজাতে লাগলো। লাল টুকটুকে বেনারসি শাড়ির সাথে হালকা মেকআপ এবং ভারী কিছু গহনা দিয়ে বউ সাজিয়েছে। তার উপর ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে অন্যের বউ সাজতে হচ্ছে। মানুষ জীবনে একবার মন থেকে ভালোবাসে কাউকে না কাউকে, কিন্তু সবার ভালোবাসা পূর্ণতা পায় না। নিঝুমের ভাগ্যে কি আছে সেটা লেখক নিজেও জানে না। মেয়েকে সাজানো হয়েছে? জি আঙ্কেল, আর একটু তাড়াতাড়ি রেডি করাও, বরপক্ষ আসবে বলে। বা আমার ছোট মাকে আজকে পরীর মতো লাগছে। জি আব্বু, নিঝুমকে আজকে অনেক সুন্দর লাগছে। ঠিক আছে, তোমরা ওকে একটু তাড়াতাড়ি সাজাও, আমি নিচে যাচ্ছি। ওকে আঙ্কেল।
নিঝুমকে পার্লারের মেয়েরা সাজিয়ে চলে গেল। রুমে শুধু মিম আর নিঝুম। বোন, তোকে আজকে অনেক সুন্দর লাগছে। এই নিঝুম। মিম হাত দিয়ে ধাক্কা দেওয়ায় নিঝুম ভাবনার জগৎ থেকে বের হয়ে এলো। আপু। কি ভাবছিস? কিছু না আপু। তোকে আজকে অনেক সুন্দর লাগছে। আজকে তোকে তোর বর দেখলে একেবারে পাগল হয়ে যাবে। ধন্যবাদ আপু। নিজে নিজে বকবক করছে, তার আগে তার ছোট বোনের বিয়ে হচ্ছে এ নিয়ে তার কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই, বরং সে আরও খুশি। নিঝুমের এখন তার বোনের কথাগুলো একদম ভালো লাগছে না, আর মিম বকবক করে যাচ্ছে। আপু, তোমার বলা শেষ হয়েছে? কেন রে? আমাকে একটু একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। ঠিক আছে, তুই থাক, আমি নিচে যাচ্ছি। মিম রুম থেকে বের হতে যেন নিঝুম হাঁপ ছেড়ে বাঁচলো। সাথে সাথে মোবাইলটা হাতে নিয়ে আরিয়ানকে কল দিল। অন্যদিকে আরিয়ান ফোনের রিংটোনের শব্দে ঘুম ভাঙল। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। ফোনটা হাতে নিয়ে দেখি নিঝুম 2বার ফোন দিয়েছি। ফোন ধরবো কি ধরবো না ভেবে পাচ্ছি না। না, আমাকে ফোন ধরে ওকে বলতে হবে আমি তাকে আর পড়াতে যাব না। দেখছি আবার কল দিয়েছি। এবার ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার, আপনি ঠিক আছেন? কেমন আছেন? কি হয়েছে আপনার? একসাথে এতগুলা প্রশ্ন, কোনটার প্রশ্নের উত্তর দিব? ওয়ালাইকুম আসসালাম। আরে একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার উত্তর দিব? আমি ভালো আছি, তুমি কেমন আছো? কথা নয়, মনের অপাশ থেকে শুধু কান্নার আওয়াজ আসছে। কি হয়েছে নিঝুম, তুমি কান্না করছো কেন? কি হয়েছে? ওর কান্নার শব্দ শুনে মনে হচ্ছে আমার বুকে কে যেন তীর দিয়ে গুঁতো দিচ্ছে, আর তা থেকে চিনচিন ব্যথা হচ্ছে। হয়তো এটাই ভালোবাসা, হয়তো আর পাগলামোগুলোকে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছি। অবশেষে নায়কের মনও ভালোবাসার সৃষ্টি হয়েছে, কিন্তু এটা বুঝতে নায়ক অনেক দেরি করে ফেলেছে। নিঝুমের কান্নার আওয়াজ আরও বৃদ্ধি পেল। বলবে তো কান্না করছো কেন? না বললে ফোন রেখে দিচ্ছি। স্যার, ফোন কাটবেন না প্লিজ, আপনার সাথে আমার কথা আছে। এটাই আমাদের শেষ কথা বলতে পারেন? এসব কি বলছো তুমি? আমারও তোমার সাথে কথা আছে, তবে তুমি আগে বলো। আজকে আমার বিয়ে। কি বলছো এটা? নিশ্চয়ই তুমি মজা করছো। আমি তো অবাক, এটা কি শুনছি আমি? না, আমি মজা করছি না, আমি সিরিয়াস। এটা তুমি মিথ্যা বলছো। বলো এটা মিথ্যে, তাই না? এসব নিয়ে মজা করো না। না, আমি সত্যি বলছি, আজকে আমার বিয়ে। আপনি আমাকে এখান থেকে নিয়ে যান। আমি যদি বিয়ে করি তাহলে আপনাকেই বিয়ে করব। আমাকে এখান থেকে নিয়ে যান না, না হলে আমি আত্মহত্যা করব। আমি এই বিয়ে করব না। এইবার বুকের ব্যথা আরো বেড়ে গেল, তবু নিজেকে সামলে নিলাম। নিঝুম, পাগলামি করো না। তোমার বাবা মা সবসময় চাইবে যে মেয়েকে বড় করে বিয়ে দিতে। বাবা মা কখনো মেয়ের খারাপ চাইবে না, তারা সব সময় চাইবে তাদের মেয়ে সুখে থাকুক। আমি তো তখনই সুখী হব যখন আপনাকে পাবো। কেউ বুঝতেছে না আমার কষ্টটা। আমি পালাতে রাজি আছি, আপনি আমাকে এখান থেকে নিয়ে যান না প্লিজ। এটা হয় না নিঝুম, আমি তোমাকে নিয়ে পালাতে পারবো না। মনে করো আমরা দুজনেই পরিস্থিতির শিকার, এটাই আমাদের মানতে হবে। তুমি তাকেই বিয়ে করো যাকে তোমার মা বাবা পছন্দ করেছে। আমি এই বিয়ে করব না। ওকে বাই, ভালো থাকবেন। এটা আমাদের শেষ কথা। এই নিঝুম, পাগলামি করো না। কথা শেষ না হতে কল কেটে দিয়েছে। এবার আমি ফোন দিলাম, কিন্তু ফোন বন্ধ। তো মমিন, তোর মেয়েকে নিয়ে আয়, কতক্ষণ বসিয়ে রাখবি? কতক্ষণ বসিয়ে রাখবেন ভাইজান? আর একটু মিমের মা, নিঝুমকে নিয়ে এসো। তোমরা বসে আর একটু গল্প করো, আমি নিয়ে আসছি। রহিমা বেগম মেয়েকে আনতে গিয়ে দরজার সামনে রক্ত দেখতে পেলেন। রহিমা বেগম দরজা খুলে দেখলেন নিঝুম ফ্লোরে পড়ে আছে, আর পুরো রুম রক্তে লাল হয়ে আছে। মিমের বাবা, নিঝুম কি করেছে? যাও তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। নিঝুম, এটা তুই কি করছিস? তুই আমাদের ছেড়ে এভাবে যেতে পারিস না। তুই কেন করলি এটা?
নিঝুম সুসাইড করতে হাতের শিরা কেটে ফেলেছে। নিঝুমের মায়ের ডাকাডাকি শুনে মুমিন চৌধুরী সমেত বাড়ি ভর্তি মেহমান উপরে চলে এসেছে। এসে দেখেন নিঝুম মেঝেতে শুয়ে আছে আর পুরো রুম রক্তে লাল হয়ে আছে। আর রহিমা বেগম মেয়ের পাশে বসে কান্না করছেন। মেয়ের এমন অবস্থা দেখে মুমিন চৌধুরী সাথে সাথেই ওখানেই পড়ে যান।